দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ফ্যালকন বিজনেস রিপোর্টে। 9 ভাগ সরল সুদে খেলাপি ঋণ পরিশোধ করার সুযোগ দিতে যাচ্ছে সরকার। ব্যাংকের সক্ষমতা বাড়াতে পরিশোধিত মূলধন 1000 কোটিতে নেবার সিদ্ধান্ত। আগামী 1 বছরে খেলাপি ঋণ 40 ভাগ কমাতে চায় ফার্মার্স থেকে নতুন নাম নেওয়া পদ্মা ব্যাংক, ফেরাতে চায় গ্রাহক আস্থা। ব্যক্তির করমুক্ত আয়ের সীমা 3 লাখে নেবার প্রস্তাব। ঢাকা চেম্বারের কর হারও পুনর্নির্ধারণ চায় ব্যবসায়ী সংগঠনগুলো। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। 9 ভাগ সরল সুদে খেলাপি ঋণ পরিশোধের সুযোগ দিতে যাচ্ছে সরকার। এর জন্য খেলাপি গ্রাহককে মোট খেলাপি ঋণের 2 ভাগ এককালীন পরিশোধ করতে হবে। নতুন এই উদ্যোগে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের সমস্যা কমে আসবে বলে আশাবাদ জানিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। একই সাথে ব্যাংকিং খাতের সক্ষমতা বাড়াতে পরিশোধিত মূলধন 1000 কোটিতে উন্নীত করার সরকারি সিদ্ধান্তের কথাও জানান অর্থমন্ত্রী। ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ প্রায় লাখ কোটি টাকা। বড় খেলাপিদের ঋণ পুনর্গঠন করে পরিস্থিতি পরিবর্তনের সুযোগ দেওয়া হলেও খুব একটা উন্নতি হয়নি। এমন অবস্থায় ব্যাংকিং খাতে খেলাপি ঋণ কমাতে 9 ভাগ সরল সুদে তা পরিশোধের সুযোগ দিতে যাচ্ছে সরকার। মোট খেলাপি ঋণের 2 ভাগ এককালীন পরিশোধ করে গ্রাহকরা এই সুবিধা নিতে পারবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। যারা ভালো ঋণ গ্রহীতা চেষ্টা করছে দেওয়ার জন্য, ফেল করছে বিভিন্ন কারণে, তাদেরকে আমরা রিলিফ দিচ্ছি। রিলিফটা হলো তারা 2% ডাউন পেমেন্ট দিলে 2% ডাউন পেমেন্ট দিলে আর 9% হারে, যেটা 7 ছিল 7 নয়, এটা 9% করা হয়েছে। এখন ফাইনালি 9% সরল সুদে 9%-এ এই টাকা সুদ দিতে হবে। এখন আর কেউ আপত্তি করবে না। এবার সবাই লাভবান হবে, ব্যাংকও লাভবান হবে, ব্যাংকের কস্ট অফ ফান্ড যা আছে সেটাও রিকভার করতে পারবে, আর যারা নিচ্ছে টাকা নিয়েছিলেন তারাও এটা সুন্দরভাবে দিতে পারবে। তবে সব খেলাপি গ্রহীতাকে এই সুযোগ দেওয়া হবে না বলেও মঙ্গলবার এক জরুরি সংবাদ সম্মেলনে জানান অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। বলেন, যারা লোপাটের উদ্দেশ্যে ব্যাংক থেকে ঋণ নিয়েছেন তাদের চিহ্নিত করা হবে প্রথম পর্যায়ে। আর যারা প্রথম থেকেই চেষ্টা করছে ফেল করার জন্য তাদেরকে আমরা মাফ করব না। তারাও যা অপরাধ করেছে এদেরকে আমরা কখনো আর লোন দেব না, এদেরকে কোনো রকম রিলিফও দিব না। তাদের সাথে আমাদের কোনো ব্যবসাও নাই। তাদের থেকে শুধু এখন আদায় করার চেষ্টা আমরা করব, যতদূর আদায় করতে পারি। অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে পাল্লা দিয়ে ব্যাংকিং খাতের সক্ষমতা বাড়াতে সব ধরনের ব্যাংকের পরিশোধিত মূলধন বর্তমানের 400 কোটি থেকে বাড়িয়ে 1000 কোটিতে নেবার সিদ্ধান্ত হয়েছে। ব্যাংকের ক্ষেত্রে ফেড আপ ক্যাপিটাল হবে 1000 কোটি টাকা। 1000 কোটি টাকা থাকা হলে আমাদের সেফটি নেটটা বড় হবে। হঠাৎ করে নিয়ে ফেলে দিয়ে মায়েরা দিয়ে আমাদেরকে বিপদে ফেলে চলে যেতে পারবেন না। ঠিক আছে, ব্যাংকের ক্ষেত্রে সরকারি ব্যাংক আরও অনেক বেশি হবে। সরকারি ব্যাংক, সোনালী ব্যাংকের 1000 কোটি টাকা করবো কেন, অনেক বেশি হবে। রূপালী ব্যাংক 1000 কোটি হবে কেন, অনেক বেশি। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, আগামী দিনে আর্থিকভাবে দুর্বল ব্যাংকগুলোকে একীভূত হবার সুযোগও দেওয়া হবে। এবার দেখবেন ব্যবসা হয় কি না হয়, এবার দেখবেন যে টাকা পয়সা শুধু হয় কি না হয়। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। খেলাপি ঋণের বদনাম ঘুচিয়ে গ্রাহকের আস্থা অর্জন করতে চায় ফার্মার্স থেকে নতুন নাম নেয়া পদ্মা ব্যাংক। এজন্য ব্যাংকটিকে দেশের নিরাপদ ব্যাংক হিসেবে গড়ে তুলতে চায় নতুন পরিচালনা পর্ষদ। গ্রাহকের আমানত বৃদ্ধির পাশাপাশি চলতি বছর মন্দ ঋণের পরিমাণ 40 ভাগে কমিয়ে আনার লক্ষ্য ঠিক করেছে ব্যাংকটি। 3000 কোটি টাকারও বেশি খেলাপি ঋণের বোঝা নিয়ে পদ্মা নামে নতুনভাবে যাত্রা শুরু করে সাবেক ফার্মার্স ব্যাংক গেল মাসেই। পরিবর্তন আনা হয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদেও, যেখানে রাখা হয়েছে রাষ্ট্রায়ত্ত 4 ব্যাংক ও বিনিয়োগ কর্পোরেশনের প্রতিনিধি। শুধু ঋণের বোঝা কমানোই নয়, ব্যাংকের সুনাম ফিরিয়ে আনাও বড় চ্যালেঞ্জ এই পর্ষদের সামনে। সেই লক্ষ্য অর্জনে এরই মধ্যে কাজ শুরু করেছে পদ্মা। We already paid off depositors' demand to the tune of 2000 crore. These sums were primarily generated from new deposits and cash recovery. 2019, our recovery will be even stronger, and we have planned to reduce NPL, non-performing loan, by 40% by using effective debt management tools and techniques. চলতি বছর আমানতের পরিমাণ 4800 কোটি টাকা থেকে 7000 কোটিতে নিতে চায় পদ্মা। সাধারণ গ্রাহকদের পাশাপাশি আমানত সংগ্রহ করতে চায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং সংস্থার কাছ থেকেও। তবে পদ্মা যাতে আবারও খেলাপি ঋণের ফাঁদে না পড়ে সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই বার্ষিক সম্মেলনে। এগ্রেসিভ লেন্ডিং কোনো মতেই করা যাবে না এবং রিকভারির দিকে মনোযোগ দিতে হবে, এবং তার সাথে ব্যাংকের দৈনন্দিন ব্যবসা এবং লেন্ডিংও তার মধ্যে চলবে। সেটি স্মল লোনস হতে হবে, এবং সেই ঋণগুলোর ক্রেডিট কোয়ালিটিকে নিশ্চিত করতে হবে।
আর্থিক খাতের অনিয়ম আর খেলাপি ঋণের বিষয়টি ঘুরে ফিরে এসেছে অনুষ্ঠানে। এসব অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি আসে সরকারের পক্ষ থেকে। যখন দেখা যায় যে বড় বড় যারা নাকি দেশের টাকা পয়সা নিজের টাকা মনে করে ব্যাংক থেকে নিয়ে যায় এবং আর দেয় না, তখন সাধারণ মানুষের খুব কষ্ট হয়। এই প্রসেসটি চলতে দেওয়া ঠিক হবে না। আমি মনে করি যে সরকারের পক্ষে অত্যন্ত কঠোরভাবে তাদেরকে ধরতে হবে। I will never allow any distortions, any mismanagement and any sort of misgivings here and there. Everything I want to see, I want to run in a fit and a proper way, and I want to run everything inshallah in the rightful way. তবে আগামী দিনে দেশের আর্থিক খাতে শৃঙ্খলা ফিরে আসার ব্যাপারে আশাবাদী অর্থমন্ত্রী। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। কর্পোরেট কর হার 10 ভাগ কমানো সহ ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয়ের সীমা 2.5 লাখ থেকে বাড়িয়ে 3 লাখ টাকা করার প্রস্তাব ব্যবসায়ীদের। মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আয়োজিত এক প্রাক বাজেট আলোচনায় ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই এবং বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ বিসিআই এই প্রস্তাব দেয়। বেশ কয়েক বছর ধরে করমুক্ত আয়ের সীমা আটকে আছে 2.5 লাখ টাকায়। সেই সীমাকে আসছে বাজেটে 3 লাখে উন্নীত করার প্রস্তাব দিয়েছে ঢাকা চেম্বার। শুধু করমুক্ত আয় সীমা বাড়ানোই নয়, পরবর্তী 5 লাখ টাকা পর্যন্ত 5 ভাগ হারে এবং 7 লাখ টাকা পর্যন্ত 10 ভাগ হারে আয়কর পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে সংগঠনটি। মহিলা করদাতাদের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা বর্তমানের চেয়ে 1 লাখ টাকা বাড়িয়ে 4 লাখে নেবার সুপারিশও করেছে তারা। 15-16 অর্থবছর থেকে 2018-19 অর্থবছর মোট মুদ্রাস্ফীতি 22.59% বৃদ্ধি পেয়েছে। ফলে জীবন ধারণের ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে। ব্যক্তি শ্রেণী কর 2019-20 অর্থবছরের জন্য ব্যক্তি শ্রেণী করদাতার করমুক্ত আয়ের সর্বোচ্চ সীমা 2.5 লক্ষ টাকা হতে বাড়িয়ে 3 লক্ষ টাকা করে আয়করের হার পুনর্বিন্যাস করার প্রস্তাব করছে। পুঁজিবাজারের তালিকাভুক্ত শিল্প প্রতিষ্ঠানগুলো বর্তমানে 25 ভাগ হারে কর্পোরেট কর দিয়ে আসছে, আর তালিকা বহির্ভূত প্রতিষ্ঠানের জন্য যা 35 ভাগ। এনবিআরের সাথে অনুষ্ঠিত প্রাক বাজেট বৈঠকে শিল্প উৎপাদনকে উৎসাহ দিতে এই হার 10 ভাগ করে কমিয়ে আনার প্রস্তাব ঢাকা চেম্বারের। বাংলাদেশে কর্পোরেট হার অনেক বেশি। স্টক এক্সচেঞ্জ মার্কেট নন লিমিটেড কোম্পানির জন্য বাংলাদেশ কর্পোরেট কর হার ভিয়েতনামের তুলনায় যেমন 15%, পাকিস্তানে 6 এবং ভারত ও ফিলিপাইনের তুলনায় 5% বেশি। আমরা কর্পোরেট হার কমানোর জন্য আপনাদেরকে অনুরোধ করছি। ক্ষুদ্র ও মাঝারি শিল্প সহ নতুন উদ্যোক্তাদের জন্য কমপক্ষে 5 বছর করে কর অবকাশ চায় বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ বিসিআই। যারা নতুন উদ্যোক্তা আসে তারা কিন্তু খুব অল্প ক্যাপিটাল নিয়ে আসে এবং ইন্ডাস্ট্রিকে আসলে ঠিকমতো ক্যাশ ফ্লোতে আনতেও কিন্তু 2-3 বছর চলে যায়। যেমন আমরা মনে করি যে নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে আসলে 5 বছর ট্যাক্স হলিডে এই জিনিসটা কিন্তু আমরা চিন্তা করতে পারি। আগামী বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের দিকে সরকারের নজর থাকবে। একই সাথে শিল্প ও বাণিজ্যকে এগিয়ে নেওয়ার উদ্যোগও থাকবে বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেছে এনবিআর। অনেকে অনেক সময় বলে ফেলে যে বাংলাদেশে কর্পোরেট হার ট্যাক্সের হার সবচেয়ে বেশি, সেটা কিন্তু আমরা ঠিক পাইনি। ভারতের কর্পোরেট ট্যাক্সের রেট আমাদের চেয়ে বেশি, তবে আমাদের সরকারের পর্যায়ক্রমে কিছু কমিয়ে আনার একটা পরিকল্পনা আছে। বাজেটের ব্যাপারে আগাম সব আশ্বাস দিতে না পারলেও ব্যবসা বান্ধব বাজেট তৈরি হবে এবং যাতে প্রোডাকশন বাড়ে, যাতে অসম প্রতিযোগিতায় আমাদের এই যে ইম্পোর্টেড কমোডিটিজের সাথে অসম প্রতিযোগিতায় আমাদের ব্যবসায়ীরা না পড়ে, সেই বিষয়গুলি আমরা লক্ষ্য রাখব। রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে ব্যবসায়ীদের পক্ষ থেকেও সহযোগিতা চায় রাজস্ব বিভাগ। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বকেয়া বেতন প্রদান সহ 9 দফা দাবিতে 72 ঘন্টার ধর্মঘট পালন করছে রাষ্ট্রায়ত্ত পাট কলেজ শ্রমিকরা। ধর্মঘটের অংশ হিসাবে সকাল 8টা থেকে 4 ঘন্টা বিভিন্ন রাজপথ ও রেলপথ অবরোধ করে তারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পূর্ব ঘোষণা অনুযায়ী ভোর 6টা থেকে একযোগে ধর্মঘট পালন করছেন দেশের 26টি রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিক। উৎপাদন বন্ধ রেখে খুলনার খালিশপুর শিল্পাঞ্চলে মিছিল বের করেন শ্রমিকরা। পরে নতুন রাস্তার মোড়ে সড়ক ও রেলপথ অবরোধ করেন তারা। প্রত্যেকটা শ্রমিক খুব কঠিনভাবে কাজ করতেছে, কিন্তু তারপর আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না। আমাকে মিলে 9 সপ্তাহ বিল নাই,
আমাদের মজুরি কমিশন নাই, আমরা খুব অনাহারে আছি, ছেলে মেয়ে পড়াতে পারতেছি না, আমরা নিজেরাও চলতে পারতেছি না, এই আমাদের খালি বারবার আশ্বাস দিয়ে আসতেছে। এদিকে চট্টগ্রামের মুরাদপুর অক্সিজেন সড়কেও অবস্থান নেন শ্রমিকরা, বাধা দেন হাটহাজারী রেলপথে। শ্রমিকদের ন্যায্য দাবি মানা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা। আমাদের বেতন পাইতেছি না, আর বেতনগুলো অতি সত্ত্বর দিবার জন্য সরকারকে আহ্বান জানাই। সরকার উন্নয়ন করে, কিসের উন্নয়ন করে, কিন্তু শ্রমিকের উন্নয়ন নাই। ধর্মঘট পালন করছেন নরসিংদীর ইউএমসি জুট মিলস ও ঘোড়াশালের বাংলাদেশ জুট মিলসের শ্রমিকরা। মিল গেটের সামনে বিক্ষোভ করেন তারা। একই কর্মসূচি পালন করছেন রাজশাহী সহ দেশের রাষ্ট্রায়ত্ত অন্যান্য পাটকল শ্রমিকরাও। আজকে ৪৪ মাস যাবৎ আমরা এই দীর্ঘ আন্দোলন করে আসছি, এখন আমাদের ফিট দেয়ালে লেগে গেছে। আমরা চাই তিনি অতি বিলম্বে আমাদের দাবি মেনে নিক। মজুরি কমিশন, বদলি শ্রমিকদের স্থায়ীকরণ ও পাট শিল্পে অর্থ বরাদ্দ সহ ৯ দফা দাবিতে পাটকল শ্রমিক লীগ, সিবিএ, নন সিবিএ পরিষদের ডাকে ৭২ ঘন্টার ধর্মঘট পালন করছেন শ্রমিকরা। আমরা পাটকল শ্রমিক লীগের নেতৃবৃন্দর সাথে একমত পোষণ করে বাংলাদেশের প্রত্যেকটি মিল একসাথে আন্দোলন করে যাচ্ছি। সরকারে আমরা দাবি করেছি মিলগুলো আধুনিকরণ করার জন্য। যদি আধুনিকরণ করে 50 দশকের মেশিন, তাহলে আমাদের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোকে এইভাবে থুপড়ে ভরার কোনো সুযোগ নেই। আজ থেকে ধর্মঘটের 3 দিন সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত 4 ঘন্টা করে রাজপথ ও রেলপথ অবরোধেরও কর্মসূচি রয়েছে শ্রমিকদের। নাদিয়া আফরিন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। একে তো বাজারে দাম নেই, তার উপর বৃষ্টি, শিলাবৃষ্টি আর কালবৈশাখী ঝড়ে পাবনার চলন বিলে নষ্ট হয়েছে রসুনের ক্ষেত। ফলে পথে বসার উপক্রম হয়েছে অনেক কৃষকের। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। চলন বিলের কৃষকদের উদ্ভাবিত বিনা চাষে রসুন বদলে দেয় এ অঞ্চলের কৃষি অর্থনীতির চিত্র। বছরের এই সময়টিতে বিলের অধিকাংশ কৃষক রসুন আবাদ করে, তবে এবারের চিত্র ভিন্ন। রসুনের বাম্পার ফলন হলেও হাসি নেই কৃষকের মুখে। বাজারে রসুনের দাম এতটাই কম যে উৎপাদন খরচও উঠছে না বলে অভিযোগ তাদের। রসুনের দাম নাই, তারপরে খেসারির দাম নাই, গমের দাম নাই, কৃষক তো মরি শেষ হয়ে গেল। বিঘে ভুঁইয়ে 10,000 টাকা লস হচ্ছে, ওই জন্যই আমরা রসুন উঠাচ্ছি না, রসুন অবাই ফেলে রাখছি। সারা বছর আশা করে থাকি যে আমরা আমার এইটা হলে পরে আমরা অনেক কিছু আগে যাব, কিন্তু আমার এবার খুব লস। এক মন রসুন মেরামত করে হাটে দেয়, সেটা যদি 300 টাকা বেচা যায়, তাহলে আমরা বাঁচবো কি করে? এর সাথে যোগ হয়েছে সাম্প্রতিক সময়ের কালবৈশাখী ঝড়, বৃষ্টি আর শিলাবৃষ্টি। প্রাকৃতিক বিপর্যয় নষ্ট হয়ে গেছে বিলের অনেক রসুনের ক্ষেত। পুঁজি হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে অনেকের। এবছরও লাগাইছে, দাম নাই, এখন মানুষ তুলতেছে যে বৃষ্টি ঝড়ে খুব ক্ষতি হয়ে গেছে। বৃষ্টিতে যে নষ্ট হয়েছে, গুড়া খসে পড়তেছে, উঠতেছে, যাদের রসুন ওঠানি হয় নাই এগুলো গুড়া খসে খসে উঠতেছে। ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টির খেসারি রসুন অনেক ক্ষতি হয়েছে। কেউ তুলতে পারছে, কেউ তুলতে পারে নাই, বুঝছেন? এটা তো সময় মতন আর 10টা দিন সময় পালি তুলে পারতো, কিন্তু এখন আর তুলে পারতেছে না। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানায় পাবনায় এবার 14,500 হেক্টর জমিতে রসুনের আবাদ হয়েছে, যার 95% হয়েছে চলন বিলে। তবে প্রাকৃতিক বিপর্যয় এড়াতে কৃষকদের দ্রুত রসুন উঠানোর পরামর্শ দেন কৃষি কর্মকর্তারা। ইতিমধ্যে পরামর্শ দিয়েছি, এখন আমরা পরামর্শ দিচ্ছি যে আজকে এই ওয়েদার ভালো হওয়ার পরপরই যেন রসুন উত্তোলন করে যথারীতি শুকিয়ে তারা যারা বিক্রি করবেন, আর যারা বিক্রি করবেন না তারা যেন সুন্দরভাবে সংরক্ষণ করেন। রসুনের ক্ষতি পুষিয়ে নিতে এ অঞ্চলের কৃষকরা সহজ শর্তে ঋণ সহ সরকারি সহায়তা চেয়েছেন। উৎপল মির্জা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইতিবাচকভাবে দিন শেষ করেছে ঢাকা শেয়ার বাজার। সার্বিক সূচক DAX 19 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,522-এ। লেনদেন হয়েছে 412 কোটি টাকার। হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 183টির আর কমেছে 106টির। অপরিবর্তিত রয়েছে 60টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব এশিয়ান টাইগার ক্যাপিটালের। এই মাসের শুরুটা ইন্ডেক্সের জন্য বেশ পজিটিভ নোটে শুরু হয়েছে। লাস্ট 2 দিনে ইন্ডেক্স 31 পয়েন্টের মতো বেড়েছে। আজকে 19 পয়েন্ট বাড়ার মধ্যে দিয়ে ইন্ডেক্স 5,522 পয়েন্টে এসে ক্লোজ হয়েছে। এছাড়া টার্নওভারও বেশ ইনক্রিজ করেছে এই মাসে। লাস্ট 2 দিনে এভারেজ টার্নওভার ছিল 418 কোটি টাকা, যা লাস্ট 7 দিনের এভারেজ টার্নওভার থেকে 15% বেড়েছে। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর প্রাইস অ্যাপ্রিসিয়েশনই মেনলি এই রিসেন্ট ইন্ডেক্সের রাইজিংয়ের পিছনে মেন ড্রাইভার হিসেবে কাজ করেছে।
আজকে মোটামুটি সবগুলো সেক্টরই পজিটিভলি ক্লোজ হয়েছে এবং মোস্ট গেইনিং সেক্টরের মধ্যে উল্লেখযোগ্য সেক্টরগুলো ছিল ফুড অ্যান্ড অ্যালাইড, সিমেন্ট, ট্যানারি এক্সেট্রা। আর এছাড়া মোস্ট অ্যাক্টিভ সেক্টরগুলোর মধ্যে ছিল ফুয়েল অ্যান্ড পাওয়ার, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং এক্সেট্রা। বিশ্ব বাণিজ্যের গতি কমে আসছে। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO বলছে 2018 সালে বিশ্ব বাণিজ্যের প্রবৃদ্ধি হয়েছে মাত্র 3 ভাগের মতো, যেখানে আগের পূর্বাভাস ছিল 3.7 ভাগ। সংস্থাটি বলছে চীন ও মার্কিন বাণিজ্য যুদ্ধের কারণে তৈরি হওয়া অস্থিরতা এতে বড় প্রভাব ফেলেছে। বিশেষ করে উচ্চ শুল্ক আরোপ এবং পাল্টাপাল্টি বাণিজ্য ব্যবস্থা এর জন্য দায়ী। এর সাথে যোগ হয়েছে বিশ্বব্যাপী দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আর্থিক খাতের অস্থিরতা। সংস্থাটি বলছে 2018 সালে বাণিজ্যিক সেবার ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে 8 ভাগের মতো। সংস্থার মহাপরিচালক বলছেন বাণিজ্য অস্থিরতা অব্যাহত থাকলে চলতি বছরও বিশ্ব বাণিজ্যের গতি আরও কমবে, নেমে আসবে 2.6 ভাগে। 2018 it was 3%, and we expect for this year, 2019, even more modest growth at just 2.6%. Now, there is potential for a slight improvement in 2020, but that is very much dependent on an easing of the trade tensions over this period. আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।